আধুনিক বিষয় নিয়ে। এ সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারাও সরাসরি টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। এছাড়াও স্ক্রিনে দেখানো নিয়মে যে কোনো মোবাইল ফোন থেকে আপনার সমস্যাটি SMS করতেও পারেন। দর্শক, আপনারা জানেন রবিবারের এই আয়োজনে কে আমাদের সঙ্গে থাকেন, তবুও জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আছেন আপনাদের অতি পরিচিত, অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, যিনি পেইন, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট, দীর্ঘদিন গবেষণা করছেন, ডক্টর এস চক্রবর্তী। ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? ভালো আছি। ডক্টর চক্রবর্তী, একটি বিষয়ে আমরা কথা বলি, কোমরে ব্যথা যাদের হয় তারা নিজেরাই আগ্রহী হয়ে এক্সরে করান এবং বলেন যে স্পট পড়েছে, ক্ষয় হচ্ছে এবং এটাই কোমর ব্যথার কারণ, কিন্তু তিনি পথ খুঁজে পাচ্ছেন না, আবারও এক্সরে করছেন। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী? ধন্যবাদ আপনাকে। আসলে অনেকে এরকম আসে আমাদের কাছে, এক্সরে করতে চায় বা এক্সরে করে নিয়ে আসছে। এক্সরে করে আসলে কিছু পাওয়া যায় না। তো আমরা বলি যে পেশেন্টের হিস্ট্রি অনুযায়ী কিন্তু আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়। যদি কোনো পেশেন্ট বলে আমি দোতলা থেকে পড়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে একটা এক্সরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাট যদি বলে না আমার এমনিই ব্যথা হচ্ছে, হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, ব্যথা কোমর থেকে পায়ে চলে যায়, বা শুয়ে থাকলে ভালো লাগে, বেশিক্ষণ শুয়ে থাকলে ব্যথা বেড়ে যায়, হাঁটলে ব্যথা বেড়ে যায়, পা অবশ হয়ে যায়, পা ঝিনঝিন করে, কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে, কোমর থেকে উইক লাগে, দুর্বল লাগে, এখানে কিন্তু এক্সরে করে কিছু পাওয়া যাবে না। কারণ এখানে কিন্তু কোনো ফ্র্যাকচারের কোনো হিস্ট্রি নাই, যে পড়ে গিয়েছে বা আঘাত লেগেছে এরকম কোনো হিস্ট্রি নাই। সো এক্সরে করে কিন্তু আমাদের শুধু টাইম ওয়েস্টিং এবং কোনো কিছু আমরা পাবো না। সো সেই ক্ষেত্রে আমরা এক্সরের দিকে না গিয়ে আমরা MRIর দিকে যেতে চাই, যে MRI করলে কিন্তু জানা যাবে। কারণ এক্সরে করলে যে এক একটা জিনিস, কেউ বলবে স্পট পড়ছে, কেউ বলবে হাড় সোজা হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে, ঠিক আছে, হাড় ক্ষয় হয়ে গেছে, বিভিন্ন ধরনের কথা বলে পেশেন্টকে আরও বিভিন্নভাবে এটা আরও ঝামেলা, মানে বিভিন্ন ঝামেলায় জড়ায় যাচ্ছে। যার কারণে আমরা বলছি না, স্পষ্ট জিনিস স্পষ্টভাবে দেখতে চাই, সেটার জন্য একটা স্পষ্ট একটা MRI চাই। MRI করলে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে বিষয়টা কি। MRI করতে কতক্ষণ লাগে? একটা MRI করতে 20 থেকে 25 মিনিট সময় লাগে, এবং যেটা ওপেন MRI এটা অনেক সুন্দর, যেটা আমরা SP হসপিটালে এনেছি, বাংলাদেশে এখন লেটেস্ট ওপেন MRIটা, এটা 15-20 মিনিটের মধ্যেই করা যায়, এবং যেটা অনেকে ভয় পায় MRI ঢুকতে, আমাদের সেটা নাই, এটা একদম খোলা। আমরা সঠিক উত্তর জানতে হ্যাঁ অথবা না বলি, অর্থাৎ কোনো সমস্যা আছে কিনা এটা জানবো আমরা MRI এর মাধ্যমে, অথবা না, এই দুটো উত্তর পাবো। যদি হ্যাঁ হয়, কি কি সমস্যা আমরা পেয়ে থাকি MRI এর মাধ্যমে? যেটা আসলে কোমর ব্যথা কিন্তু আমরা বলি সাধারণত দুইটা কারণ, একটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল ব্যাক পেন, একটা মেকানিক্যাল ব্যাক পেন। সো MRI কিন্তু আমরা দুইটাই কনফার্ম হতে পারবো যে প্যাথোলজিক্যাল না মেকানিক্যাল। যদি মেকানিক্যাল, যেমন ফেটে গিয়েছে, ডিস্ক প্রলাপস, জয়েন্ট ইনজুরি, ডিস্ক বের হয়ে আছে, স্লিপ ডিস্ক যেটা বলছে যে মাংস বের হয়ে গেছে, অনেকে বলে জেল বের হয়ে গেছে, কেউ চর্বি বেড়ে গেছে, কেউ হাড় বেড়ে গেছে, বিভিন্ন কথা বলে। আসলে বিষয়টা হচ্ছে যে ডিস্ক প্রলাপস হয়ে নার্ভের উপরে চাপ দিচ্ছে, সেটা কোমরের নার্ভ থেকে ব্যথা পায়ে চলে যাচ্ছে। এটা একমাত্র MRIতে স্পষ্টভাবে দেখা যায়। এবং যদি তার টিউমার থাকে সেটাও দেখা যাবে, টিবি থাকলে সেটাও দেখা যাবে, ক্যান্সার থাকলে সেটাও দেখা যাবে। সো আমরা স্পষ্টভাবে সবকিছুই দেখতে পাবো একটা MRI করলেই। তাহলে বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টার তারা বলছেন কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি দিচ্ছেন, কিন্তু আমি মনে করি আপনার প্রসঙ্গতে যেটা জানতে পারলাম যে কোমর ব্যথা বললেই MRI করাটা অত্যাবশ্যকীয়, এবং তাতে করে দিক নির্দেশনা পাওয়া যাবে যে কি করা উচিত। তো আমি জানতে চাই, সম্মান রেখে বলবো, যারা ফিজিওথেরাপিস্ট কাজ করছেন, আপনারা সেবা করছেন, কিন্তু কমপ্লেন যেটা হয় যে দীর্ঘদিন তারা ফিজিওথেরাপি দিচ্ছেন কোমর ব্যথায়, কোমর ভালো হচ্ছে না, সেটা 6 মাস 1 বছর যাচ্ছে, এটা কেন? তার কারণ একটাই, যে আসলে কোমর কেন ব্যথা হচ্ছে, আপনি যতক্ষণ না জানতে পারবেন যে আপনার ব্যথার কারণটা কি, ততক্ষণ এটা সমাধান কখনোই হবে না। কারণ আপনি কারণ জানলে সেটা প্রিভেনশন করতে পারবেন। সাপোজ আপনার কোমরের জয়েন্টে ফেটে আছে, যখনই আপনি MRIতে দেখলেন ফেটে দুইটা ডিস্ক প্রলাপস আছে পেছন দিকে, সামনে ঝুঁকলে এটা আরো বড় হয়ে যাবে, সেদিন থেকে পেশেন্ট চিরতরে বন্ধ করলে আর সামনে ঝুঁকবে না। আর যখন দেখলো ফাটল ধরছে, আর তো ঝুঁকা যাবে না, তো সতর্ক হয়ে গেল, সে কন্ট্রোল করে চলবে, তাহলে সে মানে কন্ট্রোলে আসবে, ব্যথা ভালো হয়ে যাবে, সুস্থ থাকবে। আর যদি না জানে, থেরাপি দিচ্ছে, পেশেন্টের মতো কাজ করছে, সামনে ঝুঁকে কাজ করছে, হাঁটাচলা করছে, কারণ পেশেন্ট তো বুঝতে পারছে না, তার ব্রেন কিন্তু বুঝতে পারছে না কি হচ্ছে। সো কাউন্সিলিং সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের মধ্যে। যদি আপনি কোনো পেশেন্টকে সঠিকভাবে কাউন্সিলিং না করতে পারেন, তার রোগটা সম্পর্কে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু সেই পেশেন্ট সুস্থ হচ্ছে না। ওষুধ দিয়ে কিন্তু সব রোগ ভালো করা যায় না। ওই যে বলে না যে অসুখ হলে ওষুধ খেলে অসুখ সারে, কিন্তু এখন দেখতে পাই ওষুধ খেলে অসুখ বাড়ে। ধন্যবাদ। যত ওষুধ খাচ্ছে তত বেড়ে যাচ্ছে। একজন দর্শক আছেন, কথা বলি। হ্যালো, নাম পরিচয় বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চিটং থেকে বলছি। কি সমস্যা? জি, কি সমস্যা বলুন। সমস্যাটা হচ্ছে আমার মার, উনার বয়স হচ্ছে 36 বছর। উনার একবার অপারেশন করানো হয়েছে, ডক্টর বলেছিলেন যে কোমরে মাংস বেড়ে গিয়েছে এবং এর জন্য অপারেশন করানো হয়েছে একবার, কিন্তু যে কারণে অপারেশন করানো হয়েছে সে ব্যথাটা ভালো হয়নি।
প্লাস হচ্ছে একটা পা একেবারেই অপস হয়ে গেছে এবং ওই পাটা দিয়ে তেমন কোনো জোর পাচ্ছে না, হাঁটা চলা করতে খুবই কোনো কষ্ট প্রশ্ন হচ্ছে। করবেন? পায়ের আঙ্গুলগুলো পড়ে গেছে একদমই। তো এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি এসপি হাসপাতালে আসি, এই থেরাপিটা নিলে কি আমার মা সম্পূর্ণ সুস্থ হবেন কিনা? প্রশ্ন হচ্ছে অপারেশন হয়েছে, ভালো হচ্ছেন না, ধন্যবাদ, থেরাপি নেওয়া যাবে কিনা? জি জি, আসলে যে অপারেশন আমরা বলি যে এই জন্য যে অপারেশন তো রিস্কি, অপারেশন হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট। যদি কেউ প্যারালাইসিস হয়ে যায় তখন অপারেশনের প্রশ্ন আসে। যখন ব্যথা থাকে, ব্যথা পেশেন্টের যত বেশি থাকে অপারেশনের দরকার নেই, আমরা অপারেশন ছাড়াই সেটা ভালো করতে পারি যদি সঠিক ফিজিওথেরাপি পাওয়া যায়, যেটা তাকে রেস্ট এবং ফিজিওথেরাপি নিতে হবে। বাট অপারেশনের পরে যদি প্যারালাইসিস হয়ে যায় সেখান থেকে রিটার্ন আসে, বাট অনেক সময় নাও আসতে পারে। তবে যে পাটা ভালো থাকে, আমরা সবসময় বলি যেটা ভালো আছে সেটাকে আগে বাঁচিয়ে তুলুন। যেমন কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে, সেখানে 10 জন লোক মারা গেছে, 50 জন অসুস্থ, সো আমরা কিন্তু অসুস্থর পেছনে আগে দৌড়াবো, মারা যাওয়ার পেছনটা লাস্ট, কারণ যেটা মরে গেছে সে তো গেছেই, বাট যেটা অসুস্থ আছে সেটাকে আগে বাঁচাইতে হবে, কারণ সেই অসুস্থগুলোকে সুস্থ করা আমাদের টার্গেট। তো ওনার যেটা আছে একটা অবশ্য হয়ে গেছে এবং একটা আছে ভালো, তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আগে দেখতে হবে যে এখানে আরো কতগুলো ডিস্ক প্রলাপস আছে, এর জন্য একটা এমআরআই করতে হবে এবং যে ডিস্কগুলো প্রলাপস আছে সেগুলোকে আটকাইতে হবে, নাহলে পুরো পাটায় আরেকটা যেটা ভালো পা আছে সেটাও প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো ওটাকে বাঁচাতে হবে এবং যেটা অসুস্থ হয়েছে সেটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন কতটুকু ফিরবে সেটা একমাত্র ট্রিটমেন্ট করলেই বোঝা যাবে। তা আমি আপনাকে সাজেস্ট করবো, যদি আপনি এসপিতে আসতে চান আসতে পারেন এবং ট্রিটমেন্ট হবে, সঠিক ট্রিটমেন্ট করা যাবে এবং এখান থেকে অবশ্যই ইমপ্রুভ করবে সে। ধন্যবাদ আপনাকে। আমরা পত্র পত্রিকায় আলোচনার মাঝে শুনি যে পিএলআইডি হয়েছে, কোমরের সমস্যা, কি রোগ পিএলআইডি? পিএলআইডি বিষয়টা কি? এই যে পিএলআইডিটা হচ্ছে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক, যেটাকে বলছে মাংস বেড়ে গেছে। আসলে মাংস বেড়ে যায় না, এটা কিন্তু একটা ভুল কথা, যেটা মাংস বেড়ে গেছে, মাংস বের হয়ে গেছে, জয়েন্ট ফেটে ডিসপ্রোলাপস হয়ে গেছে, দিস ইজ ডিসপ্রোলাপস, এবং এটাকে বলছি আমরা পিএলআইডি। সো মাংস বেড়ে গেছে এটা ভুল বোঝানো হচ্ছে, এবং চর্বি বেড়ে গেছে এটাও ভুল বোঝানো হচ্ছে। আসলে যেটা মাংসটা বের হয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকে যায়, সেখান থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে, সেখানে অপারেশন করে মাংসটাকে কাটা হয়। বাট আমরা সবসময় চেষ্টা করি, যেনারা কাটেন ওনারাও সবসময় বলছেন যে আপনি ফিজিওথেরাপি নেন, রেস্টে থাকেন, কিন্তু সমস্যা হচ্ছে পেশেন্ট রেস্টে থাকছে না, পেশেন্ট ফিজিওথেরাপি সঠিকভাবে নিচ্ছে না, বা যেখানে ফিজিওথেরাপি নিচ্ছে সেখানে সঠিকভাবে দেওয়া হচ্ছে না, কারণ সেই ফিজিওথেরাপি যে স্পেশালিস্ট দরকার সেখানে তো প্রপার স্পেশালিস্ট নাই। কেউ হয়তো কয়েকদিন কাজ শিখে আসছে, একটা মেশিন নিয়ে বসে আছে, একটু মেশিনের থেরাপি দিচ্ছে, শেক দিচ্ছে, হিট দিচ্ছে, থেরাপি হচ্ছে। আসলে ফিজিওথেরাপি শেক থেরাপি হিট দিলেই হবে না, ফিজিওথেরাপি চাই প্রপার ডায়াগনোসিস, কারণ একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে সর্বপ্রথম তার দায়িত্ব রোগটাকে আইডেন্টিফাই করা, তারপরে সেখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা এবং কতদিন লাগবে সেইভাবে তাকে ট্রিটমেন্ট করে একটা রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করা। এটা হচ্ছে ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাজ। কিন্তু গেলাম আর শেক দিল, ফিজিওথেরাপি হয়ে গেল, এটা আসলে কখনোই ভাবা উচিত না। দর্শকের পক্ষে একটা প্রশ্ন করবো আপনাকে, যখন জানলাম পিএলআইডি আপনারা হাসপাতালে ভর্তি হতে বলছেন, সেখানে ফিজিওথেরাপি দেবেন, তা বাজারে যন্ত্র পাওয়া যায়, বলছে এটা আধুনিক যন্ত্র, সেটা বাসায় ব্যবস্থা করলে বা মেসেজ দিলেই তিনি নিরাময় হবেন, আপনার মন্তব্য কি? আসলে যেই যে যন্ত্রটাই, অনেকেই যন্ত্র বেচতেছে, এটা একটা বিজনেস পলিসি। আসলে ফিজিওথেরাপি একটা মেডিকেল সায়েন্সের একটা অংশ। ফিজিওথেরাপি হচ্ছে মেডিকেল সায়েন্সের যতগুলো উইংস আছে তার মধ্যে একটা সাবজেক্ট, যেমন অর্থোপেডিক্স আছে, নিউরোলজি আছে, নিউরোমেডিসিন আছে, পেডিয়াট্রিক্স আছে, গাইনি আছে। তো গাইনিতে তো ছুরি চাকু অনেক পাওয়া যায়, তো বাসায় রেখে দিলেই তো হবে না, তার অর্থোপেডিক্স অনেক ছুরি চাকু পাওয়া যায়। তো ফিজিওথেরাপি হচ্ছে টোটালি একটা কমপ্লিট সলিউশন, মেডিকেল সায়েন্সের একটা উইংস, এটা ফিজিওথেরাপি। সো ফিজিওথেরাপি যদি কারোর বাসায় রাখতে চায় তাহলে বাসায় একটা হসপিটাল বানাইতে হবে, সেখানেই ফিজিওথেরাপি রাখা সম্ভব। রাইট। তো ফিজিওথেরাপি আসলে বাসায় কখনো মেশিন দিয়ে সম্ভব না, কারণ ফিজিওথেরাপি থেরাপিউটিক ট্রিটমেন্ট, এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ লাগতে পারে, কতটুকু লাগবে, বিভিন্ন ধরনের মডালিটিস লাগতে পারে এখানে। সো এটা টোটালি একটা বড় একটা বিষয়। সো এখানে বাসায় একটা মেশিন আছে, ওই মেশিনে দৌড়াদৌড়ি করলে শুধু খারাপই হতে পারে, ভালো আর কোনো সুযোগ থাকবে না। তাহলে একটা প্রশ্ন, যে আমাদের দেশে প্রচুর সেন্টার রয়েছে, ফিজিওথেরাপি দেওয়া হয়, তার নাম বিভিন্ন ধরনের সেন্টার, এই সেন্টারে অনেকে যাওয়া আসা করেন, কিন্তু হাসপাতাল বলতে আমাদের দেশে নানাবিধ হাসপাতাল, পার্টিকুলার জেনারেল হসপিটাল সহ নানা ধরনের হাসপাতাল আছে, কিন্তু ফিজিওথেরাপি হসপিটাল আপনারা করেছেন এসপি হসপিটাল নামে, সেখানে বিশেষায়িত বা আধুনিক কি ব্যবস্থা করেছেন? যেটা হলো যে আসলে দেখেন আপনি, বাংলাদেশে না বিশ্বের সব জায়গায় কিন্তু স্পেশালাইজড সব হসপিটাল আছে, যেমন কার্ডিয়াক হসপিটাল স্পেশালাইজড, অর্থোপেডিক হসপিটাল স্পেশালাইজড, ডেন্টাল হসপিটাল, নিউরোলজি হসপিটাল, নিউরোলজি ফাউন্ডেশন। বাট ফিজিওথেরাপি হসপিটাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিজিওথেরাপি একটা প্রচুর মানে ভাইটাল পেশেন্ট যেটা আছে বাংলাদেশে, যদি বলা যায় সারা ওয়ার্ল্ডে যেটা বলা আছে 70%, 70% ব্যথার রোগী, এই 70% ব্যথার রোগীর জন্য কিন্তু ফিজিওথেরাপিটা দরকার। তাহলে 70% মানে হিউজ নাম্বার পেশেন্ট, যেটা ক্যান্সারের পেশেন্ট নাই এত, কিন্তু কোনো পেশেন্টই এত নাই, যত আছে
ফিজিওথেরাপির পেশেন্ট, কারণ একজন ক্যান্সারের পেশেন্টের ফিজিওথেরাপি লাগবে, একজন অর্থোপেডিক্স পেশেন্টের ফিজিওথেরাপি লাগবে, গাইনি পেশেন্টের ফিজিওথেরাপি। তো এই ফিজিওথেরাপি হসপিটালটা সবচেয়ে বেশি দরকার, বাংলাদেশে না সারা বিশ্বেই দরকার। বাট এটা আসলে নিউলি সাবজেক্ট বাংলাদেশে, যেটা আমরা যেভাবে এটাকে প্রচার করতে পেরেছি, যেটা আসলে এটা অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল, বাট আমরা এখন যেটা চালু করলাম। তো ফিজিওথেরাপি হসপিটালটা হলো যে এখানে স্পেশালাইজ ট্রিটমেন্টটা হচ্ছে, যে সুপার স্পেশালিটি, যে আপনার প্যারালাইসিস হয়ে গেছে, আমার এখানে ভর্তি করে হাঁটানো পর্যন্ত আমরা দায়িত্বটা নিচ্ছি। কোমরে ব্যথা আছে, সুস্থ করে এখান থেকে ছেড়ে দিচ্ছি, ঘাড় ব্যথা আছে, সুস্থ করে ছেড়ে দিচ্ছি। সো যে কমপ্লিট সলিউশন যেটা, যার কারণে স্পেশালাইজড হসপিটাল দরকার। অনেকের ভাবনা যে আপনার হাসপাতালে যখন ভর্তি হবে, স্পেশাল হসপিটাল যেখানে ফিজিওথেরাপি অত্যাধুনিক ব্যবস্থা আছে, তো যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তাদের ফ্যামিলির লোকজন আসবেন, তারা কোথায় যে উঠবেন, কোন হোটেলে উঠবেন, আবার আপনার হাসপাতালে যাবেন, এই যে সমস্যাগুলো কিভাবে জবাব দেবেন? না, আসলে যে হোটেলে উঠা, যে পেশেন্টের সাথে যারা আসে, আমাদের এখানে হোটেলে ওঠার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের হসপিটালের ভিতরে যেখানে আমাদের পেশেন্টদের গেস্ট হাউস আছে, যাদের থাকার সুন্দর ব্যবস্থা আছে। সো যার কারণে আমরা সবসময় বলি যে না, আপনাদের হোটেলে, কারণ বাইরে হোটেলে থাকলে ঝামেলা হবে, রাতে আসা যাওয়া ঝামেলা, যার কারণে আমাদের ভিতরেই সমস্ত ব্যবস্থা আছে। তো এখানেই সবকিছু করা সম্ভব, বাইরের কোনো টাচের আমাদের প্রয়োজন নেই। আমরা প্যারালাইসিস চিকিৎসা নিয়ে শুনবো, একটু সময় নিচ্ছি। দর্শক, আলোচনা হচ্ছিল হাঁটু ও কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে এসপি হসপিটাল কেয়ার অ্যান্ড কিওর অনুষ্ঠানে। এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সে পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এসপি হসপিটাল কেয়ার অ্যান্ড কিওর অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি পেইন, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর এস চক্রবর্তীর সাথে হাঁটু ও কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনা। ডক্টর চক্রবর্তী, একটি বিষয়ে ব্যথা আপনি বলেছেন যে 70% ব্যথা কাঁধে, হাঁটু, কোমর, মাথা ব্যথা রয়েছে। যাই হোক, এই ব্যথা এবং অপারেশন পরবর্তী, অপারেশনের পূর্বেও ফিজিওথেরাপি কোনো সীমাহীন প্রচেষ্টা রাখতেই হবে, এটা বলে শেষ করা যাবে না। তবে একটি প্রশ্ন, তা হলো অনেকে পেইন ভালো করবার জন্য ভাবেন যে বিদেশি আধুনিক চিকিৎসা, আবার এটাও লক্ষ্য করছি আপনার এসপি হসপিটালে বিদেশ থেকে আবার রোগী চিকিৎসা করতে আসেন। তো এই যে বিষয়, বিদেশি রোগী আমাদের দেশে চিকিৎসা করতে আসেন, এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগে যে ব্যথার নিবারণের জন্য আমাদের দেশে তারা আসছেন। বিষয়টা কি বলবেন আপনি? না, আসলে আমরা যেটা সবসময় বলছি, ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে আমাদের বাংলাদেশে আমরা খুব ভালো মতো দিতে পারছি। তার কারণ আমাদের এখানে ম্যান পাওয়ার অনেক সস্তা এবং ট্রিটমেন্ট কস্টটা খুব লো কস্ট, যার কারণে আমরা দিতে পারি। প্লাস হলো যে এই যে হাঁটু ব্যথা, কোমর ব্যথার জন্য সময়ের ব্যাপার, এটা লং টাইম। একটা প্যারালাইসিস রোগীকে আপনি সিঙ্গাপুরে নিয়ে যেয়ে কতদিন রাখবেন, ইন্ডিয়াতে নিয়ে কতদিন রাখবেন, বাট বাংলাদেশে যদি দেশের মধ্যে হসপিটাল থাকে আপনি 1 মাস 2 মাস রাখতে পারবেন, কারণ এটা সময়ের ব্যাপার। একটা স্ট্রোক পেশেন্ট প্যারালাইসিস হয়ে গেছে, ভালো করতে 1 মাস 1.5 মাস লাগতে পারে। সো যার কারণে আমাদের দেশে কিন্তু সবচেয়ে সহজ এবং আমাদের দেশের লোকের জন্য সস্তা। বাট আপনি বিদেশে গেলে আমাদের দেশের চেয়ে 10 গুণ বেশি খরচ বেড়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করার পরে বিদেশে আমাদের কিছু ক্লায়েন্ট, কিছু গেস্ট আমাদের মানে ভক্ত হয়ে আছে, যেটা মিডল ইস্টে সবচেয়ে বেশি আমাদের, যার কারণে মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে ফরেনার রোগীরা আসছে এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। যে তারা বিভিন্ন দেশে গিয়েছে, যে অপারেশন করা, হাঁটু অপারেশন করতে বলেছে, কোমর অপারেশন করতে বলেছে, আসলে কাটতে কে চায়, অপারেশন কে চায়, অপারেশন ছাড়া যদি ভালো হতে পারে তো সবাই চেষ্টা করে। সো যার কারণে আমাদের দেশে আসছে, কুয়েত থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে, দুবাই থেকে আসছে, তারা এসে ট্রিটমেন্টে ভালো হয়ে গিয়ে তারা গিয়ে আবার তাদের রোগী পাঠাচ্ছে, কারণ এই ব্যথা রোগী মিডল ইস্টে প্রচুর পরিমাণে আছে। জি, একজন দর্শক অপেক্ষা আছেন, কথা বলি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কথা বলুন। স্যার, আমার যে হাঁটুমালার লিগামেন্ট ছিঁড়ে গেছে। জি, এখন বর্তমানে ডাক্তার বলছে অপারেশন করার জন্য, কিন্তু আমি একটু বাইরে যাবো, এই জন্য অপারেশন করা হচ্ছে না। আচ্ছা, লিগামেন্টটা কিভাবে ছিঁড়েছে? ঔষধ, এই লিগামেন্ট ছিঁড়েছে কিভাবে? খেলা করতে যে ছিঁড়ছিল, খেলাধুলা করতাম, ফুটবল খেলতে যে ব্যথাটা পাইছিলাম। সেটা বয়স কত? আপনার বয়স কত? 27। আপনি কি কাজ করেন? আমি ছোটখাটো একটা জব করি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, উত্তর দিচ্ছি। লিগামেন্ট কখনো কখনো অপারেশন আমরা সাজেস্ট করি, বাট ইনজুরির উপর ডিপেন্ড করে এবং এটা তার প্রফেশনের উপর ডিপেন্ড করে। যদি কোনো স্পোর্টসম্যান হয়, যেমন ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা সেনাবাহিনীতে চাকরি করে, পুলিশ ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে আমরা বলি অপারেশন করতে, কারণ হাঁটুর উপরে তাদের প্রচুর প্রেশার দিতে হয়। বাট যদি সাধারণ পিপল হয়, যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যারা চাকরি করছে, বিজনেস করছে, তাদের জন্য অপারেশনটা আমরা সাজেস্ট করি না, যে অপারেশন না করলেও ভালো চলবে। কেন? তাদেরকে ফিজিওথেরাপির মাধ্যমে এক্সারসাইজ করে মাসল স্ট্রং করে রাখতে হবে, তাহলে সে ভালো থাকবে। সো অপারেশনের দরকার নেই। সো এটা ডিপেন্ড করবে তার প্রফেশন এবং ইনজুরি
ইনজুরি তার উপরে ডিপেন্ড করে। সো আমি আপনাকে সাজেস্ট করবো যে একটা এমআরআই করে দেখতে হবে যে ইনজুরিটা কত বড়, এবং পরবর্তীতে আপনি ফিজিওথেরাপি নিয়ে যদি আপনি হাঁটুর উপর দিয়ে প্রচুর প্রেশার না দিতে চান, নর্মাল কাজের জন্য আপনার একটা অপারেশন না করলেও চলবে, শুধুমাত্র ফিজিওথেরাপি নিয়ে মাসেলকে স্ট্রং রাখলে এটা ভালো থাকবে, অপারেশনের দরকার হবে না। তবে ডক্টর চক্রবর্তী, যারা অর্থোপেডিক সার্জন তারা যারা অপারেশন করছেন, প্লাস্টার করছেন অথবা লিগামেন্ট যারা প্লাস্টার করে রাখবেন, তার পরবর্তী অবশ্যই ফিজিওথেরাপির জন্য যেন যোগাযোগ রাখেন। অপারেশন, যে কোনো অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি বাধ্যতামূলক, কারণ ফিজিওথেরাপি না দিলে আলটিমেটলি সাফার করছে কিন্তু পেশেন্ট। সো এই জন্যই ফিজিওথেরাপির দরকার, যে অপারেশন প্লাস্টার করে রেখেছে, নি জয়েন্ট স্টিপ হয়ে যাবে, হাতে করলে এলবো জয়েন্ট স্টিপ হয়ে যাবে, সো সেটাকে ছোটানোর জন্য ফিজিওথেরাপি লাগবে। সো ফিজিওথেরাপি প্রতিটা পদে পদে প্রয়োজন। এমনকি গাইনির সিজার যাদের হয়েছে তারা যেন তারপরে আসে, অবশ্যই লাগবে। দর্শক, আমরা ভিডিও কোশ্চেন, কিছু রোগীর কিছু প্রশ্ন আমরা দেখি এবং শুনে উত্তর দেব। আসসালামু আলাইকুম। আমি যে সমস্যা নিয়ে আসছি স্যার, আমার অনেক ব্যথা নিয়ে আসছি, অনেক বছরের ব্যথা, 18 বছর। শরীরে সব জায়গায় ব্যথা, জয়েন্টে ব্যথা, আমার পুরো জয়েন্ট শক্ত হয়ে গেছে, ফিট সই হয়ে গেছে। ডাক্তারের কাছে বলতে চাই যে আমি কোন চিকিৎসা করলে ভালো হবে, এটা জানতে চাই। আমি এক বছর আগে আমি বাইরে থাকি, তখন আমি কোমরে ব্যথা পাই, প্রচণ্ড ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে আমি 1 বছর অনেক কষ্ট ভোগ করতেছি। তো আমি আপনার কাছে কোমরে ব্যথা পাওয়ার পর আমি চলতে পারি না, হাঁটতে গেলে আমার পায়ে ব্যথা হয়, মানে আমার বাম পাশটা দুর্বল মনে হয়। তো আমি এখন আপনার কাছে জানতে চাইতেছি যে আমার এই যে সমস্যাটা কোমরে, এটা কিভাবে ভালো হবে, আর মানে কি সমস্যাটা কি, আমি আপনার কাছে জানতে চাই কখন এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এটা খুব সুন্দর প্রশ্ন। একজন হচ্ছে সমস্ত শরীরে জয়েন্টে ব্যথা এবং জমে গেছে, এটা আর্থ্রাইটিস বলছি আমরা। এটা অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, দেখতে হবে এটা কোন টাইপের আর্থ্রাইটিস। এটা আসলে অনেকে ওষুধ খেয়ে আস্তে আস্তে আরো পঙ্গু হয়ে যাচ্ছে, যত পেন কিলার খাবে এটা আরো খারাপের দিকে যাবে। সো এটাকে প্রিভেনশন করতে হবে। অনেক রোগ কিন্তু আমাদের শরীর থেকে যেতে চায় না, যেমন ডায়াবেটিস, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু কিউর করা সম্ভব না। তেমনি আর্থ্রাইটিসটাকে কন্ট্রোলে রাখা যায়, তবে এটা ফিজিওথেরাপির মাধ্যমে। আপনি কোনো পেন কিলার খাওয়ার প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে কন্ট্রোল করা সম্ভব। তো প্রথম পেশেন্ট যে মহিলা বললেন, ওনাকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত জয়েন্টকে ফিজিওথেরাপির মাধ্যমে জয়েন্টগুলোকে ফ্রি রাখতে হবে, মাসেলকে স্ট্রং রাখতে হবে, এবং নিচে বসে তাকে নামাজ পড়া বা নিচে বসে ভাত খাওয়া, নিচে বসে টয়লেট করা, এই প্র্যাকটিসগুলো তাকে রাখতে হবে। তাহলে জয়েন্ট যত ফ্রি থাকবে ভালো থাকবে, জয়েন্ট জমলেই তার ব্যথা শুরু হবে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা বললো যে তার এক পা অবশ লাগে, যেটা বিদেশে থেকে কোমর ইনজুরি ছিল, এটাকে আমরা বলি স্লিপ ডিস্ক বা পিএলআইডি, যেটা আমরা আগে আলাপ করেছি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা একটা এমআরআই করলেই দেখা যাবে। এমআরআই করলে আমরা বুঝতে পারবো যে কতগুলো জয়েন্টে ডিস্ক প্রোলাপস আছে, এবং সে কিন্তু জানে না যেটা ভালো আদৌ হবে কিনা। অনেকেই জানে কোমর ব্যথা হইলে আর কখনো ভালো হয় না, এটা ভুল ধারণা। অবশ্যই কোমর ব্যথা ভালো হয় যদি সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায়। সো আমি আপনাকে সাজেস্ট করবো যেটা এমআরআই করে কোমরটাকে দেখে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে, এবং 3 থেকে 6 সপ্তাহ অ্যাবসলিউটলি বেড রেস্ট, বিছানায় শুয়ে থেকে 3 সপ্তাহ হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিতে হবে, পরবর্তী 3 সপ্তাহ বাসায়, তাহলে এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। একটা ফোন করে নিচ্ছি। হ্যালো, কে আছেন? কথা বলুন, নাম পরিচয় বলুন। জি, আমার নাম রুবেল পারভেজ, আমার বয়স 35। আমার আজ থেকে 4 বছর আগে কোমরে একটা হয়েছিল, টিবি হয়েছিল কোমরে। আচ্ছা, কোমরে টিবি হয়েছিল, তো ওষুধ খেয়ে ভালো হয়েছে। ইদানিং সেই কোমরটা প্রচন্ড ব্যথা করতেছে। জি, তো এখন আমি কি করতে পারি আর কি? জি, ধন্যবাদ। 4 বছর আগে টিবি হয়েছিল, বোন টিবিটা আমরা বলছি, বোন টিবি। দেখেন, বোন টিবির জন্য কিন্তু টিবি ওষুধ দরকার আছে, বাট এখানেও ফিজিওথেরাপির দরকার। না হলে এই যে তার আজকে ব্যথা হচ্ছে, এমন হতে পারে ব্যথা থেকে হাড়টা ভেঙে প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো এখানে যেটা তার ফিজিওথেরাপি মাস্ট, বাধ্যতামূলক, কারণ এই ব্যাক মাসেলগুলো স্ট্রং রাখতে হবে, কারণ টিবি হলে হাড়টা দুর্বল হয়ে যায়। সো এই দুর্বল হাড়ের উপরে বডির ওজন যত আঘাত করবে একসময় ভেঙে যেতে পারে, যার কারণে হচ্ছে মাসেলকে স্ট্রং রাখতে হবে। মাসেল স্ট্রং করলে হাড়ের উপরে কোনো প্রেশার পড়বে না। সো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এমআরআইটা করে, ওখানে ডিস্ক প্রোলাপস আছে, যেহেতু টিবি আছে, হাড় খেয়ে গেছে, হাড় দুর্বল হয়ে যায়, ওখানে কর্ডের উপরে চাপ পড়ে, যার কারণে ব্যথাটা হচ্ছে। আপনাকে একটা এমআরআই করে দেখে আপনাকে ফিজিওথেরাপি নিতে প্রয়োজন, আপনাকে রেস্টে থাকা লাগতে পারে 3 থেকে 6 সপ্তাহ, এবং অবশ্যই 3 থেকে 4 বেলা ফিজিওথেরাপি নিতে হবে ডেইলি, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যারা রেস্ট নিতে চান, তারা ঘরে বসে রেস্ট নিতে চান, তাদের জন্য আপনার মন্তব্য কি? না, আসলে অনেকে এরকম আছে, বলে স্যার আমি তো প্রায় 1 মাস ধরে রেস্টে আছি। আমি বললাম কিরকম? বলে অফিসে যায় না, বাসায় কি করে না, বাসায় খাওয়া দাওয়া করি, হাঁটাচলা করি, বাজার টুকটাক করি, এই তো তাদের রেস্ট, মানে অফিস ফাঁকি দেওয়া। এটা আসলে রেস্ট না, অফিস ফাঁকি দেওয়া। কোমর ব্যথার রেস্ট হচ্ছে বিছানা শুয়ে থাকতে হবে, খাওয়া দাওয়া গোসল সব বিছানায় করতে হবে, প্রস্রাবটাও বিছানায় করতে হবে, শুধু একবার টয়লেটে যেতে পারে, তবু সেফটি, কোমরে বেল্ট বেঁধে। এটা হচ্ছে বেড রেস্ট, যে বলছে অ্যাবসলিউটলি বেড রেস্ট। বেড রেস্ট থেকে বিছানা থেকে নামতে পারবে না, এটা 42 ডেজ অবশ্যই। অনেকের ব্যথা কমে যায়, ব্যথা থাকে না, যে 10 দিন
রেস্টে আছে, ব্যথা চলে গেল, তার মানে সে ভালো হয়ে গেল না, তাকে 42 দিন মেনটেন করতে হবে, কারণ ওই ফাটা রিপেয়ার করতে 2 days সময় নেয়। সো এই সময় পর্যন্ত তাকে শুয়ে থাকতে হবে। যদি ব্যথা কমে যায় 10 দিনে, সে হাঁটা চলা শুরু করলে আবার চলে আসবে ব্যথাটা, এবং রোগী কখনোই সুস্থ হতে পারবে না। হাড় ক্ষয় তো একটা কারণ, সেটা কি করে বার করতে হয়? হাড় ক্ষয় যেটা আমরা কিন্তু অনেক সময় শুনতে পাই যে ক্যালসিয়াম উড়ে গেছে, কোমরে ক্যালসিয়াম নাই, হাড়ে ক্যালসিয়াম শর্ট, আসলে কিন্তু আমরা জানি না কতটুকু উড়ে গেল। সো এটা জানার জন্য যেটা আমাদের BMD মেশিন আমরা নতুন নিয়ে আসছি, বোন মিনারেল ডেন্সিটি, যেটা এক্সরের মতো স্ক্যানিং করায় সারা শরীরে, এবং তার শরীরে কতটুকু ক্যালসিয়ামের শর্টেজ আছে, কতটুকু ভিটামিন ডি এর শর্টেজ আছে, সবকিছু আমরা জানতে পারি। সো একটা BMD করে দেখে নিয়েই বলা উচিত যে ক্যালসিয়াম শর্ট আছে। আমাদের সময় নেই, সংক্ষেপে আপনার চেম্বারটা কথা যদি একটু বলেন। আমি এসপি হসপিটাল, যেটা আমাদের নিজেদেরই হসপিটাল, স্পেশালাইজড ফিজিওথেরাপি আর্থাইটিস আছে, শ্যামলী রিং রোড, যেটা এসপি হসপিটাল নামে পরিচিত। ওখানে আমি সারাদিন থাকি, সকাল 10টা থেকে 2টা এবং বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং শুক্রবার সহ প্রতিদিন আমি প্র্যাকটিস করি ওখানে। অনেক কথা বলা ছিল, আগামীতে কথা হবে, আগামী রোববার আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম বাহ্যিক সৌন্দর্যের জন্য প্রাণান্তর পরিশ্রম এবং অর্থ ব্যয়ের কথা। সত্যি একটি ভেবে দেখুন, যদি ভেতর থেকে শরীর শতভাগ সুস্থ না থাকে, তবে বাইরের সৌন্দর্যের কতটা মূল্য রয়েছে। ভেবে উত্তর দেবেন আগামী সপ্তাহে ঠিক এই দিনে একই সময়ে। বেঁচে থাকলে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, আজ যারা এই অনুষ্ঠানটি আবার দেখতে চান, তারা আজ রবিবার রাত 1:45 চোখ রাখবেন শুধুমাত্র RTVর পর্দায়। সকলকে ভালো থাকার জন্য শুভেচ্ছা থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।